বন্ধুরা, একটি ছেলে পিৎজা ডেলিভারি করতে গিয়েছিল। সেখানে একজন তরুণী, সুন্দরী এবং কোটিপতি বিধবা মহিলা থাকত। মহিলাটি যা করেছিল তাতে পুরো মানবতা কেঁপে উঠেছিল, কিন্তু তার পরে যে টুইস্ট এসেছিল তা কেউ স্বপ্নেও ভাবেনি। বন্ধুরা, এই সত্য ঘটনাটি আপনার গায়ের লোম খাড়া করে দেবে এবং হৃদয়কে ভেতর থেকে নাড়িয়ে দেবে। পুরো গল্পটি শোনার জন্যে ভিডিওটি শেষ সেকেন্ড পর্যন্ত অবশ্যই দেখুন, কিন্তু তার আগে এখনই ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে আপনার নাম আর আপনার শহরের নাম অবশ্যই লিখুন। বন্ধুরা, মুম্বাইয়ের সেই রাতটি এমন ছিল যে মনে হচ্ছিল যেন পুরো আকাশ কাঁদছে। বৃষ্টি এত জোরে ছিল, এত নির্মম ছিল যে রাস্তাঘাট নদীতে পরিণত হয়েছিল। হাওয়া এত ঠান্ডা ছিল যে শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছিল। চারদিকে অন্ধকার ছেয়ে দিয়েছিল। স্ট্রিট লাইটের আলো বৃষ্টির মোটা চাদরে ঝাপসা হয়ে আসছিল। আর সেই ভয়াবহ আবহাওয়ায়, সেই ঠান্ডা, বিষণ্ণ এবং রহস্যময় রাতে একজন যুবক তার পুরনো মরচে ধরা এবং ভিজে একাকার বাইকে চড়ে খুব ধীরে ধীরে, খুব সাবধানে এগিয়ে চলছিল। তার বাইকের হেডলাইট বৃষ্টির মধ্যে খুব কষ্টে কয়েক মিটার সামনের রাস্তা দেখাতে পারছিল। তার জামাকাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল। ঠান্ডায় তার হাত কাঁপছিল, কিন্তু সে থামেনি, কারণ তার কাজ ছিল পিৎজা ডেলিভারি করা এবং সে জানত যে দেরি হলে গ্রাহক রেগে যাবে। সেই যুবকের নাম ছিল রাহুল। বয়স প্রায় 28 বছর। একদম সাধারণ, পরিশ্রমী, সৎ এবং দয়ালু এক ছেলে, যে মুম্বাইয়ের হাড়ভাঙ্গা খাটুনির জীবনে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করত, নিজের এবং নিজের ছোট্ট পরিবারের পেট চালাত। তার স্বপ্নগুলো খুব ছোট ছোট ছিল। একটি ভালো বাইক কেনা, মা-বাবাকে ভালো ঘর দেওয়া, বোনের বিয়ে দেওয়া। কিন্তু সে কখনো অভিযোগ করত না, সবসময় হাসত, গ্রাহকদের সাথে ভালোভাবে কথা বলত, কারণ সে বিশ্বাস করত যে হাসলে পৃথিবীটা একটু ভালো হয়ে যায়। সেই রাতের অর্ডারটি ছিল মুম্বাইয়ের সবথেকে অভিজাত এলাকা মালাবার হিলের একটি খুব বড়, চমৎকার এবং রহস্যময় বাড়ির, যার নাম ছিল ওশেন ভিউ ম্যানশন। এই ম্যানশনটি এতটাই রাজকীয় ছিল যে দূর থেকে দেখলে মনে হতো যেন কোনো প্রাসাদ। সমুদ্রের তীরে তৈরি হওয়া উঁচু উঁচু দেওয়াল, বড় গেট, ভেতরে বিশাল বাগান। কিন্তু এই ম্যানশনটির একটি অদ্ভুত খ্যাতি ছিল শহরে। লোকে ফিসফিস করে বলতো যে এখানে একজন খুব ধনী এবং সুন্দরী মহিলা একাকী থাকে। বছরের পর বছর কারও সাথে মেশে না, কাউকে ঘরের ভেতরে আসতে দেয় না। কাজের লোকও বাইরে থেকেই কাজ মিটিয়ে চলে যায়। সেই মহিলার নাম ছিল প্রিয়া। বয়স প্রায় 30 বছর। কোটিপতি বিধবা, যার স্বামীর মৃত্যু এক কার অ্যাক্সিডেন্টে হয়েছিল বেশ কয়েক বছর আগে। তারপর থেকে সে পুরোপুরি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তার মুখে কখনো হাসি দেখা যায়নি। চোখে সবসময় একটি গভীর কষ্ট এবং শূন্যতা থাকত। মানুষ বলতো যে সেই ম্যানশন এখন খুশির নয়, বরং কষ্টের ঘর হয়ে দাঁড়িয়েছে। দেওয়ালগুলো যেন বছরের পর বছর ধরে চলা ব্যথা সহ্য করে দাঁড়িয়ে আছে, এবং প্রধান দরজা যেন কোনো সহজ সরল হৃদয়ের কড়া নাড়ার অপেক্ষায় প্রহর গুনছে। কিন্তু কখনো কেউ সেই দরজায় পুরো সাহস নিয়ে কড়া নাড়েনি। রাহুল যখন সেই বড় গেটের সামনে পৌঁছল, তখন সে বাইক থামাল। বৃষ্টিতে ভিজতে ভিজতে ইন্টারকমের বোতাম টিপল। তার গলায় নম্রতা ছিল। বলল, ম্যাডাম, আপনার পিৎজা অর্ডার এসেছে। কিছুক্ষণ কোনো জবাব আসল না। বৃষ্টির শব্দই প্রতিধ্বনিত হচ্ছিল। রাহুল ভাবছিল হয়তো নেটওয়ার্কের সমস্যা। সে আবার বোতাম টিপল। এবার একটি খুব ধীর, ক্লান্ত কিন্তু মধুর আওয়াজ আসল, গেট খুলে যাবে, ভেতরে চলে এসো। রাহুল অবাক হল, কারণ সাধারণত এমন বড় বড় বাড়িতে ডেলিভারি বয়কে গেটেই টাকা দিয়ে বক্স নিয়ে নেওয়া হয়, কিন্তু আজ কিছু আলাদা ছিল। গেট ধীরে ধীরে খুলল। রাহুল বাইক ভেতরে নিয়ে গেল, ম্যানশনের সামনে পার্ক করল। পিৎজা বক্স হাতে নিয়ে প্রধান দরজার দিকে এগিয়ে গেল। সে বেল বাজাল। দরজা খুব ধীরে ধীরে, খুব সংকোচের সাথে খুলল, যেন কেউ অনেক ভাবনা চিন্তা করে, ভয় পেয়ে এবং বাধ্য হয়ে খুলেছে। পুরোপুরি খোলার সাহসই যেন হচ্ছে না। আর দরজায় দাঁড়িয়েছিল প্রিয়া, সাদা রেশমি শাড়িতে জড়ানো, চুল খোলা। মুখটা এত সুন্দর ছিল যে রাহুল এক মুহূর্তের জন্য থমকে গেল। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে একটি গভীর দুঃখ লুকিয়েছিল। চোখগুলো লাল ছিল, যেন কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু এখন চোখের জল শুকিয়ে গেছে। মুখ শান্ত ছিল, কিন্তু সেই শান্তিতে একটি তুফান পরিষ্কার দেখা যাচ্ছিল। সে রাহুলকে এক মুহূর্ত মন দিয়ে দেখল, যেন বহু বছর পর কোনো মানুষকে এত কাছ থেকে দেখছে। তারপর খুব ধীর, বিষণ্ণ এবং ক্লান্ত গলায় বলল, বৃষ্টি খুব জোরে হচ্ছে না? ভেতরে চলে এসো, পুরোপুরি ভিজে যাবে, ঠান্ডা লেগে যাবে, সর্দি হয়ে যাবে। রাহুলের খুব লজ্জা লাগছিল, খুব দ্বিধা হচ্ছিল। সে একজন সাধারণ ডেলিভারি বয় ছিল, এমন বড় বাড়িতে কখনো ভেতরে যায়নি।
তার মনে হলো সে হয়তো ভুল বুঝছে। কিন্তু প্রিয়ার গলায় এমন কিছু ছিল, এমন এক ডাক ছিল, এমন এক বাধ্যবাধকতা ছিল, যা শুধু আনুষ্ঠানিক মনে হচ্ছিল না, বরং একটি ভেঙে যাওয়া, একা এবং খুব ক্লান্ত হৃদয়ের গভীর চিৎকার ছিল। রাহুল ইতস্তত করল, কিন্তু ভাবল বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার চেয়ে ভেতরে যাওয়াই ভালো। সে ধীরে ধীরে ভেতরে কদম রাখল, এবং ভেতরে যেতেই সে ম্যানশনের আসল রূপ দেখল। বাইরে থেকে যতটা রাজকীয় লাগছিল, ভেতরে ততটাই বিষণ্ণ এবং জনশূন্য। হলটি খুব বড় ছিল, উঁচু ছাদ, দেওয়ালে বড় বড় দামি পেইন্টিং, কিন্তু সেই পেইন্টিংগুলোর হাসিমুখগুলোতে ধুলো জমেছিল। মেঝের দামি মার্বেলের উপর পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, যেন বহু বছর কেউ এখানে হাঁটেনি। ফার্নিচার সব খুব দামি, কিন্তু ঠান্ডা এবং একা লাগছিল। বাতাসে এক অদ্ভুত বিষণ্ণতার গন্ধ ছিল, যেন পুরো ম্যানশন শ্বাস তো নিচ্ছে, কিন্তু বেঁচে নেই। তার আত্মা যেন কোথাও হারিয়ে গেছে। প্রিয়া চুপচাপ খুব ধীর পায়ে এগিয়ে চলল। তার হাঁটার মধ্যে এক ক্লান্তি ছিল, যেন প্রতিটি কদম তোলা বোঝা মনে হচ্ছে। সে এক কোণে রাখা পুরনো কাঠের টি টেবিল পর্যন্ত গেল এবং রাহুলের থেকে পিৎজা বক্স নিয়ে নিল। খুব সাবধানে, খুব নরমভাবে রাখল, যেন কোনো মূল্যবান জিনিস রাখছে। সে টাকা বের করে রাহুলকে দিল, কিন্তু না কিছু বলল, না চা খেতে চাইল, না বসতে বলল, না কোনো আনুষ্ঠানিক ধন্যবাদ জানাল। শুধু চুপ করে দাঁড়িয়ে থাকল। রাহুলও চুপ ছিল। সে বুঝতে পারছিল না কি করবে। বাইরে বৃষ্টি আরও বেড়ে গিয়েছিল। বৃষ্টির ফোঁটা জানালায় ধাক্কা খাচ্ছিল। দূরে সমুদ্রের ঢেউ গর্জন করছিল। ঘরে একদম দম বন্ধ করা নীরবতা ছিল। শুধু বৃষ্টি আর সমুদ্রের আওয়াজই কথা বলছিল। রাহুল ভাবল এবার চলে যাওয়া উচিত, কিন্তু প্রিয়া হঠাৎ খুব ধীরে বলল, তুমি জানো, এই ম্যানশন আমার কাছে এক খুব বড় প্রতিশ্রুতি ছিল, এক খুব সুন্দর স্বপ্ন ছিল, আমার স্বামী রাজের স্বপ্ন। সে বলতো, প্রিয়া, যখন আমি এই পৃথিবীতে থাকব না, তখন এই ম্যানশন তোমার হবে। যখন সমুদ্রের ঢেউ জানালায় ধাক্কা দেবে, তখন বুঝবে আমি তোমার কাছে এসেছি তোমাকে জড়িয়ে ধরতে। প্রিয়ার গলা কাঁপছিল। সে এক লম্বা দীর্ঘশ্বাস নিল, যেন প্রতিটি শব্দ তার বুক থেকে রক্ত হয়ে বের হচ্ছে। কিন্তু কেউ বলে না যে যখন সেই স্বপ্ন, সেই প্রতিশ্রুতি একদিন এত ভারী বোঝা হয়ে যায় যে শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ে। প্রতি রাতে ঘুম আসে না, শুধু পুরনো স্মৃতি আসে আর কষ্ট দেয়। প্রতিটি কোণ রাজকে ডাকে, কিন্তু সে কখনো ফিরে আসে না। প্রিয়া হঠাৎ চুপ হয়ে গেল। তার চোখ ছলছল করছিল, কিন্তু চোখের জল পড়ছিল না, যেন চোখের জলও এখন ক্লান্ত হয়ে গেছে। যেন এত কষ্ট যে জল বেরোনোর সাহসটুকুও পাচ্ছে না। রাহুল চুপচাপ দাঁড়িয়েছিল। সে কিছু বুঝতে পারছিল না যে কি বলবে। সে এক সাধারণ ছেলে ছিল, এমন গভীর কষ্টের কথা এত কাছ থেকে কখনো শোনেনি। কিন্তু তার হৃদয়ে কিছু একটা হচ্ছিল। প্রিয়ার কষ্ট তার নিজের কষ্ট বলে মনে হচ্ছিল। সে ভাবছিল, এই মহিলাটি কত বছর একা এই কষ্ট সহ্য করেছে, কত রাত কেঁদে কাটিয়েছে, কত সকাল কোনো আশা ছাড়াই এসেছে। এই প্রথমবার প্রিয়া কোনো সম্পূর্ণ অচেনা মানুষকে নিজের ঘরে আসতে দিয়েছিল, নিজের হৃদয়ের এতটা কাছে আসতে দিয়েছিল। কারণ আজ তার ভেতরের কোনো খুব পুরনো বাঁধ ভেঙে গিয়েছিল, কোনো দেওয়াল ধসে গিয়েছিল যা বছরের পর বছর ধরে সহ্য করে আসছিল। প্রিয়া সেই পুরনো সোফায় বসে পড়ল। সোফাটি এতটা পুরনো ছিল যে তার গদি সময়ের ক্লান্তিতে অনেকটা দেবে গিয়েছিল। সে বলল, আমি অনেকবার ভেবেছি কারো সাথে কথা বলবো, কাউকে বলবো আমার ভেতরে কি চলছে, কি তুফান আছে, কি কষ্ট আছে। কিন্তু যতটা ভেতরে দেখি ততটা নিজেকে দেখে ভয় লাগে, যেন যদি সব বাইরে বের করে দিই তবে আমার কাছে আর কিছুই থাকবে না, শুধু শূন্যতা পড়ে থাকবে। তার গলা এখন পুরোপুরি কাঁপছিল, যেন প্রতিটি শব্দ ভেঙে ভেঙে পড়ছে। রাহুল এখন তার সামনে মেঝেতেই বসে পড়ল, কোনো কিছু না বলে, শুধু শোনার জন্য, বোঝার জন্য। কারণ তার মনে হল এই মুহূর্তে প্রিয়ার কোনো হিরোর প্রয়োজন নেই, কোনো জাজের প্রয়োজন নেই, শুধু একজন সত্যিকারের শ্রোতার প্রয়োজন। প্রিয়া আবার বলতে শুরু করল, তুমি জানো রাহুল, রাজ খুব ভালো মানুষ ছিল, খুব অমায়িক, খুব খাঁটি। তার চেয়ে বেশি ভালোবাসার মতো হয়তো আর কেউ হতোই না। সে আমাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসত। আমার মনে হতো আমিও তাকে ততটাই ভালোবাসি। কিন্তু এখন বুঝতে পারি যে আমি সেই ভালোবাসাকে ঠিকমতো বুঝতে পারিনি যতক্ষণ সে আমার কাছে ছিল, যতক্ষণ সে আমার হাতের মুঠোয় ছিল। প্রিয়া এক খুব গভীর শ্বাস নিল, যেন বছরের পর বছর ধরে বয়ে জ্বালা বোঝা একসাথেই নামাচ্ছে।
সেদিন রাজ অফিসে যাইনি। আমরা ভেবেছিলাম পুরো দিন একসাথে কাটাবো, একে অপরের জন্য সময় বের করব। সে আমাকে খুব জরুরি কোনো কথা বলছিল, খুব মন থেকে কিছু বলছিল, কিন্তু আমি ফোনের মধ্যে খুব বাজেভাবে ডুবেছিলাম। আমার এক পুরনো বান্ধবীর সাথে ঝগড়া হয়েছিল, আর আমি শুধু নিজের রাগ বের করছিলাম, নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টায় লেগেছিলাম। রাজ আমাকে খুব ভালোবাসা দিয়ে দেখছিল, খুব সহজভাবে দেখছিল। তারপর হাসল আর বলল, প্রিয়া, আমি তো শুধু এটাই চাই যে তুমি সবসময় খুশি থাকো, তা আমার সাথে থাকো বা আমার ছাড়া। আমি তোমার বোঝা কখনো হতে চাই না। আমি হেসে বললাম, আরে ডায়ালগ মারা বন্ধ করো রাজ, কত সিনেমা দেখো তুমি। কিন্তু সে কিছু বলেনি, শুধু এক খুব গভীর, খুব কষ্টমাখা দৃষ্টি আমাকে দিল আর বাইরে চলে গেল। তারপর সে আর কখনো ফিরে আসেনি। এক ভয়াবহ কার অ্যাক্সিডেন্ট, আর আমার জীবন সেই মুহূর্তেই থেমে গেল। প্রিয়ার গলা এখন পুরোপুরি বুঝে আসছিল, ফেটে পড়ছিল। আমি কখনো তাকে ঠিকমতো সরিও বলতে পারিনি, কখনো ক্ষমা চাইনি। সে আমার সবথেকে বড় খুশি ছিল, আমার সবথেকে বড় আশ্রয় ছিল, আমার শক্তি ছিল। আর আমি তার সবথেকে বড় ভুল হয়ে গেলাম। রাহুল এখন তার আরও কাছে এগিয়ে আসলো। সে খুব ধীরে, খুব সংবেদনশীল স্বরে বলল, প্রিয়াজি, যদি কেউ আপনাকে এতটা খাঁটি আর গভীরভাবে ভালোবাসত, তবে সে আজও আপনাকে দেখছে, আপনার হৃদয় দিয়ে, আপনার চোখ দিয়ে, আপনার প্রতিটি শ্বাস দিয়ে। হয়তো সে আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছে, কিন্তু সবথেকে জরুরি প্রশ্ন এই যে আপনি কি নিজেকে ক্ষমা করেছেন? আপনি কি নিজেকে আবার বেঁচে থাকার, আবার হাসার, আবার খুশি হওয়ার অনুমতি দিয়েছেন? প্রিয়া বড় বড় চোখে রাহুলের দিকে তাকাতে লাগল, যেন এই প্রশ্নটি সে কখনো নিজেকে করেনি, যেন এই প্রশ্নটি তার সবথেকে গভীর, সবথেকে পুরনো ক্ষতকে ছুঁয়ে গেল, যেন বছরের পর বছর বন্ধ থাকা কোনো দরজা হঠাৎ খুলে গেল। সেই বড় হলে এখন নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতা এখন আগের মতো ঠান্ডা আর বোঝা হয়েছিল না। এখন তাতে এক অচেনা মানুষের ওম ছিল, এক সত্যিকারের উপস্থিতি ছিল, একজন এমন ব্যক্তি ছিল যে বিচার না করে, পরামর্শ না চাপিয়ে শুধু শুনছিল, বুঝছিল। আর সেই লম্বা ঠান্ডা একাকিত্ব এখন একটু হালকা মনে হচ্ছিল, একটু গরম লাগছিল। প্রিয়া প্রথমবার কারো সামনে নিজের পুরো হৃদয় খুলে রেখে দিয়েছিল, কোনো ভয় ছাড়াই, কোনো লজ্জা ছাড়াই। আর রাহুল কোনো বড় মাসিহা ছিল না, কোনো ফিল্মি হিরো ছিল না, শুধু এক সাধারণ পরিশ্রমী ছেলে ছিল। কিন্তু ভাগ্য আর সময় তাকে সেই বিশেষ মোড়ে এনে দাঁড় করিয়েছিল, যেখানে শুধু মানুষ হয়ে কোনো ভেঙে যাওয়া হৃদয়কে আশ্রয় দেওয়া সবথেকে বড় মানবতা হয়ে যায়। সেই রাতের সময় যেন পুরোপুরি থমকে গিয়েছিল। বাইরে বৃষ্টি এখনও পড়ছিল, কিন্তু এখন তার শব্দ এতটা ভয়ঙ্কর লাগছিল না। ঘড়ির টিকটিক এখন শান্ত আর স্বস্তিদায়ক মনে হচ্ছিল। দূরের সমুদ্রের ঢেউ এখন এতটা উগ্র মনে হচ্ছিল না, যেন এই নতুন বোধগম্যতাপূর্ণ নীরবতা তাদেরও নিজের মধ্যে শুষে নিয়েছে। প্রিয়া কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে বলল, এই ম্যানশনে ওপরতলায় একটি ঘর আছে, যেখানে রাজের চলে যাওয়ার পর আমি কখনো পা রাখিনি। সেখানে তার প্রতিটি জিনিস ঠিক তেমনটিই পড়ে আছে, যেন সে এক্ষুনি ফিরে আসবে। তার বইপত্র, তার জামাকাপড়, তার পেইন্টিং, সব একরকম। রাহুলের চোখে এক গভীর কৌতূহল ছিল, কিন্তু সেই কৌতূহল কষ্টকে বাড়ানোর মতো ছিল না, বরং কষ্টকে বোঝার মতো ছিল। সে কিছু বলল না, শুধু প্রিয়াকে দেখতে লাগল। প্রিয়া ধীরে ধীরে উঠল, তার কদম খুব সাবধানে, খুব ভয় পেয়ে পড়ছিল, যেন প্রতিটি কদম একটি পুরনো স্মৃতির ওপর রাখা হচ্ছে। সে সিঁড়ি দিয়ে উঠতে লাগল, রাহুল পেছন পেছন চলছিল। প্রিয়া বিড়বিড় করে বলল, আমি সবসময় ভাবতাম যদি ওই ঘরে যাই তবে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, আমার শেষ স্মৃতিটুকুও চলে যাবে। কিন্তু হয়তো ভেঙে যাওয়াই জরুরি হয়, নতুন করে জোড়া লাগানোর জন্য, আবার শুরু করার জন্য। ঘরের দরজা খুব পুরনো ছিল, কাঠের ওপর ধুলো আর লোনা জমেছিল, কিন্তু দরজায় রাজের হাতের লেখা এখনও পরিষ্কার ছিল। রাজের দুনিয়া প্রিয়ার জন্য। প্রিয়া দরজায় হাত রাখল, তার আঙুলগুলো খুব বাজেভাবে কাঁপছিল, যেন ভেতরে যাওয়ার চেয়ে বেশি ভয় তার নিজেকে আবার সেই কষ্টের মুখোমুখি দরার ছিল। দরজা ধীরে ধীরে খুলল এবং ঘর থেকে একটি পুরনো মিষ্টি কিন্তু বিষণ্ণ গন্ধ বাইরে এলো। পুরনো বইপত্রের, পুরনো জামাকাপড়ের, পুরনো ভালোবাসার গন্ধ, যেন বছরের পর বছর বন্দী ছিল সেই গন্ধ। দেওয়ালে রাজের নিজের তৈরি করা পেইন্টিং, শেলফে তার প্রিয় বইগুলোর লম্বা লাইন, টেবিলে এক আধা খোলা চিঠি যা সে প্রিয়ার জন্য লিখেছিল কিন্তু কখনো দেওয়া হয়নি।
চেয়ারে তার শাল এখনও পড়েছিল, যেন এইমাত্র খুলে রেখেছে। প্রিয়া ধীরে ধীরে খুব ভারী পায়ে ভেতরে গেল এবং প্রথমবার সেই চেয়ারে বসে পড়ল যেখানে রাজ প্রতি সন্ধ্যায় বসে বই পড়ত, চা খেত আর প্রিয়ার আসার অপেক্ষা করত। প্রিয়া বলল, তুমি জানো রাহুল, আমরা প্রায়ই ভাবি যাকে আমরা হারিয়ে ফেলেছি সে আমাদের নিশ্চয়ই ক্ষমা করে দেবে, কিন্তু সবথেকে কঠিন হল নিজেকে ক্ষমা করা। কারণ আমরা নিজে খুব ভালো করে জানি যে আমরা কবে কি ভুল করেছি, কবে কি করিনি যা করা উচিত ছিল, আর সেই তেতো সত্য আমাদের প্রতি মুহূর্তে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায়, ছিঁড়ে ফেলে। রাহুলের নজর টেবিলের ওপর পড়ল, যেখানে একটি পুরনো ডায়েরি রাখা ছিল, ধুলোয় ঢাকা কিন্তু তবুও সুন্দর। প্রিয়া ওটা তুলল। হাত কাঁপছিল, কিন্তু সে ধীরে ধীরে পাতা উল্টাতে শুরু করল আর পড়তে লাগল। ডায়েরিতে রাজের হাতের লেখা ছিল, সেই ভালোবাসা মাখা, সেই বোধশক্তিপূর্ণ। প্রিয়া, যদি তুমি এটা পড়ছ তবে হয়তো আমি এই পৃথিবীতে নেই, কিন্তু আমি চাই তুমি পুরো জীবন খুশি নিয়ে বাঁচো। সেই সব স্বপ্নগুলো পূরণ করো যা আমরা একসাথে দেখেছিলাম। সেই স্বপ্নগুলো আমাকে ছাড়া অসম্পূর্ণ নয়, সেগুলো তোমার বেঁচে থাকার মধ্য দিয়ে, তোমার এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে পূর্ণ হবে। আমি সব সময় তোমার সাথে আছি, তোমার প্রতিটি শ্বাসে, তোমার প্রতিটি হাসিতে। প্রিয়া এখন হু হু করে কেঁদে উঠল, এক এমন কান্না যা বছরের পর বছর চাপা ছিল, বন্দী ছিল, যা কখনো বাইরে আসেনি, যা সে নিজেকে কখনো বের করতে দেয়নি, কারণ তার মনে হতো যদি কাঁদে তবে দুর্বল হয়ে যাবে। কিন্তু আজ সেই কান্না স্বস্তি দিচ্ছিল, যেন বছরের পর বছর ধরে বয়ে চলা বোঝা হালকা হচ্ছে। রাহুল চুপচাপ দাঁড়িয়ে থাকল, তার চোটও ছলছল করে উঠেছিল, কারণ যখন কোনো মানুষ সব কিছু হারিয়েও অন্যের খুশির কথা ভাবে তখন সে সাধারণ মানুষ থাকে না, সে এক জীবন্ত উদাহরণ হয়ে যায়। প্রিয়া ডায়েরিটিকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বসে থাকল, যেন সে কোনো অমূল্য সম্পদ পেয়ে গেছে, যা শুধু তার, যা তাকে শান্তি দিচ্ছে। ঘরের হাওয়া এখন আগের মতো ঠান্ডা লাগছিল না, বাইরে বৃষ্টি কমে গিয়েছিল। প্রিয়ার চোখের জল সব কিছু বদলে দিয়েছিল, এখন বাতাসে আশার সুগন্ধ ছিল। কিছুক্ষণ পর রাহুল ধীরে বলল, প্রিয়াজি, আপনি আমাকে যা কিছু বললেন, যা কিছু অনুভব করালেন, আমি হয়তো আপনার কষ্ট পুরোপুরি বুঝতে পারব না, কিন্তু এটুকু নিশ্চয়ই বলতে পারি যে আপনি এই ম্যানশনের উঁচু ঠান্ডা দেওয়ালগুলোর থেকে, এই একাকিত্ব থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সুন্দর। প্রিয়া তাকে মন দিয়ে দেখল। রাহুলের চোখে কোনো সাধারণ সহানুভূতি ছিল না, কোনো কৃত্রিম দয়া ছিল না, বরং এক গভীর সত্যিকারের সম্মান ছিল। একজন এমন মহিলার জন্য যে বছরের পর বছর একা কষ্ট সহ্য করেছে, কিন্তু কখনো পুরোপুরি ভেঙে পড়েনি। প্রিয়া বলল, আমি কখনো ভাবতেও পারিনি যে এক পিজা ডেলিভারি করতে আসা সাধারণ ছেলে আমার জীবনের সবথেকে সত্য, সবথেকে বুদ্ধিমান এবং সবথেকে গভীর সঙ্গী হয়ে যাবে। তার গলা এখন কিছুটা স্বস্তি মাখা ছিল, কিছুটা গরম ছিল, যেন বছরের পর বছর বন্ধ থাকা কোনো জানলা ধীরে ধীরে খুলছে আর টাটকা হাওয়া ভেতরে আসছে। প্রিয়া আবার বলল, এই ম্যানশন, এই উঁচু দেওয়াল আমাকে বছরের পর বছর ধরে আটকে রাখছিল, বন্দি করছিল, বলছিল বাইরে বেরিও না, কাউকে ভেতরে আসতে দিও না, কারণ যখন কারো সাথে জুড়বে তখন হারানোর ভয় আরও বড় হয়ে যাবে। রাহুল হালকা কিন্তু এক খুব সত্যিকারের হাসি দিল আর বলল, কিন্তু প্রিয়াজি, যখন আমরা কারো সাথে মন থেকে জুড়ি তখন বেঁচে থাকার সবথেকে বড় কারণও পেয়ে যাই, এবং সেই কারণ হারানোর ভয়ের থেকে অনেক বেশি বড় হয়। এক নতুন স্বস্তি মাখা নীরবতা ছাইয়ে গেল, কিন্তু এখন সেই নীরবতা একাকিত্ব ছিল না, ওটা দুটো আলাদা জগতের মিলনের শান্তি ছিল। প্রিয়া হঠাৎ উঠল আর বলল, চলো, এক কাপ গরম চা খাবে আমার হাতের বানানো? রাহুল হেসে ফেলে বলল, যদি আপনার হাতের হয় তবে এক নয় 2 কাপ খাব। প্রিয়া প্রথমবার হালকা করে হাসল, বছরের পর বছর পর প্রথমবার, এবং রান্নাঘরের দিকে এগিয়ে গেল। বহু বছর পর সেই রান্নাঘরে অন্য কারুর জন্য কিছু তৈরি হচ্ছিল, কারুর সাথে কিছু তৈরি হচ্ছিল। এটা খুব ছোট কথা ছিল, কিন্তু প্রিয়ার জন্য এক খুব বড় শুরু ছিল। চায়ের মিষ্টি, গরম এবং ঘরের মতো সুগন্ধ পুরো ম্যানশনে ছড়িয়ে পড়ল, কোনায় কোনায় পৌঁছে গেল, এবং ম্যানশনের সেই পুরনো বিষণ্ণতা, সেই শূন্যতা যেন ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। দুজনে ডাইনিং টেবিলে মুখোমুখি বসে চা খাচ্ছিল। প্রিয়ার চোখে এখন হালকা এক চমক ফিরে এসেছিল। সে বলল, তোমার আশা যেন আমার হৃদয়ের সেই ক্ষতে খুব নরম, খুব গরম প্রলেপ লাগিয়ে দিল, যেখানে বছরের পর বছর শুধু ব্যথা ছিল। এখন একটু স্বস্তি আছে, একটু উষ্ণতা আছে। রাহুল তার চোখের দিকে তাকিয়ে বলল,
আর আপনার এই সঙ্গ আমাকে সেই মানুষ তৈরি করছে যা আমি সবসময় হতে চেয়েছিলাম, সত্যিকারের, বুদ্ধিমান এবং কারোর কষ্টকে নিজের বলে ভাবা। হয়তো জীবনে এর থেকে বেশি কিছু চাইও না। ধীরে ধীরে কথা বাড়তে থাকল, রাত গভীর হতে লাগল। কিন্তু এখন সেই রাত ঠান্ডা লাগছিল না। প্রিয়া নিজের জীবনের আরও কথা বলল, নিজের ছোটবেলার, রাজের সাথে দেখা হওয়ার, বিয়ের, খুশির এবং তারপর সেই কষ্টের। রাহুল নিজের জীবনের কথা বলল, নিজের সংগ্রামের, নিজের ছোট ছোট স্বপ্নের, নিজের মা বাবার, বোনের। দুজনে একে অপরকে শুনছিল, যেন বছরের পর বছর কোনো আপন শোনার মতো মানুষ পাওয়া যায়নি। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, চাঁদ উঠেছিল, সমুদ্র শান্ত হয়ে গিয়েছিল, যেন পুরো প্রকৃতি এই নতুন সম্পর্কের সাক্ষী হচ্ছিল। এক সন্ধ্যায় ছাদের ওপর দুজনে বসেছিল। প্রিয়া ডায়েরি হাতে নিয়ে শান্তভাবে হাসছিল, রাহুল পাশে বসেছিল। প্রিয়া বলল, তুমি আমার সবথেকে বড় কষ্টকে আমার সবথেকে বড় শক্তিতে পরিণত করে দিলে। রাহুল, আমি রাজকে কখনো ভুলতে পারব না, আর ভুলতে চাইও না। কিন্তু এখন তোমার সাথে আমি তাকে মনে করতে পারি না ভেঙে পড়ে, কষ্টের চিৎকার না করে, অপরাধবোধ ছাড়া। রাহুল কিছু বলল না, শুধু আরও কাছে বসল, কারণ কখনো কখনো গভীর নীরবতাই সবথেকে বড় প্রতিশ্রুতি হয়। তারপর একদিন প্রিয়া রাহুলের চোখের দিকে তাকিয়ে বলল, যদি রাজ আজ থাকত, তবে সে এটাই চাইত যে আমি আবার খুশি নিয়ে বাঁচি, আবার হাসি। এবং যদি কেউ আমার সাথে থাকে, তবে সে এমন মানুষ হোক যে আমাকে আমার সম্পত্তি দিয়ে নয়, আমার মুখ দেখে নয়, বরং আমার হৃদয় দিয়ে জানে, বোঝে। এবং তারপর খুব ভালোবাসা দিয়ে, খুব গভীরতা দিয়ে বলল, রাহুল, তুমি কি সব সময় আমার সাথে থাকবে, আমার কাছে থাকবে, আমার হৃদয়ে থাকবে? কারণ এখন আমার এই লম্বা নীরবতাও তোমাকে ডাকে। কেননা আমরা এই সত্যিকারের সঙ্গকে এক খুব সুন্দর সবসময়কার নাম দিয়ে দিই। রাহুলের চোখে কোনো প্রশ্ন ছিল না, কোনো দ্বিধা ছিল না, শুধু এক অটুট প্রতিশ্রুতি ছিল। সে ধীরে ধীরে প্রিয়ার আরও কাছে আসল, তার হাত খুব নরমভাবে, খুব সম্মানের সাথে ধরল। আর সেই এক ছোট্ট স্পর্শে প্রিয়া সারা জীবনের সাথী পেয়ে গেল, সারা জীবনের স্বস্তি পেয়ে গেল। তারপর এক খুব সাধারণ, খুব শান্ত এবং মন ভরা বিয়ে হল। কোনো বড় শোরগোল নেই, কোনো বেশি অতিথি নেই, কোনো দামি আচার অনুষ্ঠান নেই। আর এখন তারা চাইত যে অন্য কেউ যেন সেই কষ্টের মধ্য দিয়ে না যায়। ম্যানশন আবার খুশিতে প্রতিধ্বনিত হতে লাগল, দেওয়ালগুলো আবার গরম হয়ে গেল। আর সেই জায়গা, যা কখনো শোকের ঘর ছিল, এখন ভালোবাসার নীড় হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে জীবনে কষ্ট যতই গভীর হোক, নিজেকে ক্ষমা করা এবং নতুন করে শুরু করা সবথেকে বড় সাহস। কখনো কখনো সাহায্য এক খুব বড় মানুষের থেকে নয়, এক সাধারণ মানুষের সত্যিকারের শোনার মতো উপস্থিতি থেকে পাওয়া যায়। আর সত্যিকারের ভালোবাসা বয়স দিয়ে নয়, স্টেটাস দিয়ে নয়, বরং হৃদয়ের গভীরতা থেকে হয়। ওটা ভাঙা আত্মাদের জোড়া লাগায় এবং নতুন আশা দেয়। এখন আপনি আমাকে নিশ্চয়ই বলবেন, যদি আপনি প্রিয়ার জায়গায় হতেন, তবে কি নিজেকে ক্ষমা করতে পারতেন? কি নতুন করে শুরু করতেন, নাকি একাকিত্বে বেঁচে থাকতেন? আর যদি আপনি রাহুলের জায়গায় হতেন, তবে কি প্রিয়ার সাথ দিতেন, সেই কষ্টকে বুঝতেন, নাকি দূরে পালিয়ে যেতেন? কমেন্টে আপনার সৎ জবাব অবশ্যই লিখুন, কারণ আপনার একটি জবাব অন্য কারো জীবনের নতুন আলো আনতে পারে। আর যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে, চোখ ছলছল করে দিয়ে থাকে, তবে ভিডিওটিকে মন থেকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপতে ভুলবেন না। দেখা হবে পরের আবেগপূর্ণ গল্পে। ততক্ষণ নিজের চারপাশের মানুষের খেয়াল রাখুন, তাদের কষ্ট শুনুন, কারণ কখনো কখনো আমাদের শোনাই কারো জীবন বাঁচিয়ে দেয়।